জলবায়ু ঝুঁকি কমাতে কমনওয়েলথের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। লকডাউনেই চলছে বাস, লঞ্চ, ট্রেন। ৫৫% মানুষের করোনা, চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন। এবারে হোটেল বুকিং জটিলতায় সৌদি প্রবাসীরা। এবং ঘূর্ণিঝড় ইয়াসের গতি ভারতের দিকে, বাংলাদেশে ক্ষতির আশঙ্কা কম। এটিএন নিউজ দেখছেন। নিউজ এট 8-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। জলবায়ু ঝুঁকি কমাতে কমনওয়েলথকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এশিয়া অঞ্চলের কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় এই আহ্বান জানান তিনি। কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লসের আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সোমবার বিকেলে আনুষ্ঠানিক এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ করতে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে তিনি COP26 জলবায়ু সম্মেলনকে সামনে রেখে 3 দফা প্রস্তাব তুলে ধরেন, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের বিধান সহ কার্বন নিরপেক্ষ প্রযুক্তির ওপর জোর দেন তিনি। অভিযোজনে সহায়তা করতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জলবায়ু অর্থায়ন করতেও আহ্বান জানান শেখ হাসিনা। এছাড়া তিনি গৃহহীনদের আশ্রয় প্রদান, দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত জনগণের জলবায়ু ক্ষতি হ্রাসের সর্বোত্তম কৌশল বলেও উল্লেখ করেন। দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দূরপাল্লার গণপরিবহন চালু হয়েছে। আগের চেয়ে 60% ভাড়া বেড়েছে অর্ধেক যাত্রী নেয়ার শর্তে। তবে প্রথম দিন যাত্রী সংখ্যা কম ছিল সব টার্মিনালেই। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও এ নিয়ে চেষ্টা এবং অবহেলা দুটিই দেখা গেছে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল। স্বস্তি ফিরেছে পরিবহন শ্রমিক ও চালকদের মধ্যে। ঈদ ফেরত যাত্রীদের স্রোত শেষ, তাই যাত্রীর চাপ কম। একজন দুজনকে পেলেই নিজেদের বাসে তোলার জন্য রীতিমতো প্রতিযোগিতা। এরপরও কাজে ফিরতে পেরে খুশি সবাই। আগে তো চালু করলে স্বাস্থ্যসম্মতভাবে, যে এখন 2 সিটে একজন, এইভাবে চললে সুবিধা হইতো, মানুষজন আসা যাওয়ার একটা সুবিধা হইতো। এখন গাড়ি চলতেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরাও খুশি, যাত্রীও খুশি। তেমন কোনো যাত্রী হইতেছে না। এটা সম্ভবত আরো 2-1 দিন গেলে তারপর বোঝা যাবে যে কেমন যাত্রী হবে। একই পরিস্থিতি গাবতলী এবং মহাখালী বাস টার্মিনালেও। প্রচণ্ড গরমে মানুষের চলাচল কমে এলেও বাসে যাত্রা যেন অনেকটা স্বস্তির। বাস খুলে দেওয়াতে সুবিধা না হলে তো আমাদের চরম ভোগান্তি হতো। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে পরিবহন কর্তৃপক্ষের তৎপরতা থাকলেও শ্রমিক কিংবা যাত্রীদের অনেকেরই নানা অজুহাত। অনেকে মানছে, অনেকে মানছে না। তবে যারা সচেতন ওনারা কিন্তু এটা প্রপারলি মানছে। যাত্রী নাই, স্বাস্থ্যবিধি আর যাত্রীর জন্য। অর্ধেক যাত্রীতে সীমিত পরিসরে চলছে ট্রেনও। কমলাপুর স্টেশন থেকে আসা যাওয়ায় প্রথম দিন যাত্রীর চাপ কম থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে কর্তৃপক্ষের নানামুখী পদক্ষেপ আছে। তবে সব টিকিট অনলাইনে বিক্রি হয় অনেকেই বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা তো মোবাইল ব্যবহার করতে পারি না, অনলাইনে কাটতে গেলে আমাদের টাকাটা বেশি লাগে, আর কাউন্টারে যদি কাটতাম টাকাটা কম লাগতো। এখন আরসি টিকিটের জন্য এসে দেখি যে অনলাইনে নাই, বুকিং দিতে হবে, বাট অনলাইনে ট্রাই করতেছি, হইতেছে না। সবাই তো এখন ধরেন মোবাইল ব্যবহার করে, কারো হেল্প নিতে হবে আর কি। ঠিক আছে, আর যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেয় যে কাউন্টার টিকিট বিক্রি, সেক্ষেত্রে তো আমার তো কোনো সমস্যা নেই। ট্রেনে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব, কর্তৃপক্ষ চাইলে অবশ্যই সম্ভব। অবশ্য কেউ কেউ অনলাইনে টিকিট কাটার পরও মূল টিকিট না আনায় বিপাকে পড়েন। টিকিটটা অনলাইনে কাটা হয়েছে, কাটার পরে আমার এক জন কাইটে আমাকে ওই টিকিটটা ছবি পাঠাইছে, ওনারা এটা অ্যালাউ করতেছে না। দেশের দক্ষিণাঞ্চলে মানুষের যাত্রাও এখন সুবিধাজনক। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন রুটে লঞ্চ যাচ্ছে। এখানেও করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ আছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক হয়ে ওঠায় জেলাটিতে আলাদা করে 7 দিনের লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ থেকে দেশে দূরপাল্লার গণপরিবহন চলাচলে বিধি নিষেধ উঠে গেছে। এমন সময়ে চাঁপাইনবাবগঞ্জে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার ঘোষণা এলো। চাঁপাইনবাবগঞ্জে সর্বশেষ শনাক্তের হার 50% উপরে। গত 18 মে থেকেই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ছিল। পরিস্থিতি বিবেচনা করে জেলাটিতে আলাদাভাবে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শুধু জরুরি সেবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওষুধ এবং চিকিৎসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোই খোলা থাকবে। সোনা মসজিদ দিয়ে যে সকল ট্রাক চলাচল করছে, জরুরি পণ্য নিয়ে তারা চলাচল করতে পারবে। পণ্যবাহী আম ব্যবসা একটি চাঁপাইনবাবগঞ্জের বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য বিজনেস। এখানে আম ব্যবসার যে বাজার আছে সে সকল বাজার বন্ধ থাকবে। তবে আমের বাজারকে স্প্লিট করে ছড়িয়ে দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আম বেচা কেনা করা যাবে, আম পরিবহন করা যাবে। এবারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,401। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 486টি পরীক্ষাগারে 17,683 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 1,441 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে শনাক্তের হার 8.15%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,90,521। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 834 জন। এ নিয়ে মোট সুস্থ 7,31,531 জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনায় 3 লক্ষাধিক প্রাণহানির তালিকায় এখন প্রতিবেশী ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 4,455 মানুষ। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি এখন 3,03,751। তবে দিন দিন কমে আসছে সংক্রমণের সংখ্যা। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 2,22,835। এক সপ্তাহের বেশি হলো ভারতে শনাক্ত 3 লাখের কম। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। এখন পর্যন্ত 15টি রাজ্যের অন্তত 9,000 মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের হোটেল বুকিং জটিলতায় সৌদি গমনোচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা। টিকিট থাকার পরও তাই ফ্লাইটে ওঠা হচ্ছে না অনেকের। ভিসার মেয়াদ শেষ হতে চলায় আদৌ যেতে পারবেন কিনা আছে সে শঙ্কাও। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সৌদি সরকারের নতুন শর্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট 29 মে পর্যন্ত বন্ধ। এ অবস্থায় অন্য এয়ারলাইন্সই ভরসা। তাতেও স্বস্তি নেই। রাজধানীর সৌদি এয়ারলাইন্সের অফিসে প্রবাসী বাংলাদেশিদের অপেক্ষার দীর্ঘ লাইন তাই বলে। মাঝে কয়েক দফায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকরা চাকরি নিয়ে শঙ্কায় পড়েন। নতুন করে ফ্লাইট চালুতে শঙ্কা কাটতে শুরু করলেও সৌদির শর্তে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নির্ধারিত হোটেল বুকিং নিয়ে তৈরি হয় নতুন জটিলতা। যেদিন ফ্লাইট ওই দিন হোটেল বুকিং দেওয়ার নিয়মে তা আরও বাড়ে। দীর্ঘ অপেক্ষা শেষেও অনেকের ফ্লাইট বাতিল করতে হয়। একজন ব্যক্তি এই যে 60,000 টাকার জন্য ম্যাক্সিমাম 10 জনের কাছে যেতে হয়েছে, 10 জন ব্যক্তির কাছে গেছে, কিন্তু অনেকে অ্যাভয়েড করছে। টাকা নেই, টাকা থাকলেও দেয় না, কেন এরা আটকে গেছে, এখানে হয়তো বা যেতে পারবে না, টাকা দিতে পারবে না। অনেকেই অনেক ধরনের হেনস্থা হয়েছে। অনলি 24% গেছে, আর 139 জন ডিসপ্লে করছে, এখানে যেতে পারে নাই একমাত্র বুকিং এর জন্য। ভিসার মেয়াদ আছে কেউ 15 দিন, কেউ 1 মাস, তো ওটা ড্যামেজ কে দিব? আমার ভিসার মেয়াদ আছে 15 দিন, তো এটা ড্যামেজ কে দিব? তথ্যপ্রাপ্তির ঘাটতি এক্ষেত্রে ভোগান্তি আরো বাড়িয়েছে। দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা তাদের যাত্রা নিয়ে দুশ্চিন্তায়। বাড়ছে খরচও। এখনো কোনো ধরনের এক্সাক্ট তথ্য পাচ্ছি না,
ঠিক আছে, যে এটা কিভাবে কি করতে হবে না হবে। আমরা এসে বসে আছি, হয়তো বা লাস্ট সিচুয়েশনে এখন আমরা আনসার্টেন সিচুয়েশনে পড়ে থাকবো যে আসলে আমাদের কি হচ্ছে। টিকা নিশ্চিত করা গেলে হোটেল বুকিং নিয়ে যে সমস্যা তা কিছুটা কাটানো যায়, তবে সে নিশ্চয়তাই যে নেই। এই অবস্থায় পরিস্থিতির পরিবর্তন জটিল থেকে জটিলতর হচ্ছে। ভ্যাকসিন ছাড়া মিডল ইস্টে যাওয়া ইম্পসিবল, আর যদি ভ্যাকসিন ছাড়া যেতে হয় তাদেরকে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে, আর এটা ব্যয়বহুল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ইয়াস এখন যে গতিপথে আছে তাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানার বা ক্ষতির আশঙ্কা নেই, এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভা শেষে প্রতিমন্ত্রী জানান, নিম্নচাপটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তবে এটি সুপার সাইক্লোনে পরিণত হয়নি। বাংলাদেশে আঘাতের আশঙ্কা না থাকলেও মোকাবেলার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপাতত উপকূলবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া বা চলমান সতর্কতা সংকেত বাড়ানোর প্রয়োজন নেই। ঘূর্ণিঝড়টি আঘাত না হানলেও বাংলাদেশের ওপর দিয়ে মেঘ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানান তিনি। যদি এই গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। আমাদের আবহাওয়া দপ্তর, আমাদের সিপিপি, আমাদের মন্ত্রণালয়, কন্ট্রোল রুম এবং মাঠ পর্যায়ের সবাই আমরা কঠিন পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং এটা ল্যান্ডফল না হওয়া পর্যন্ত আমরা পর্যবেক্ষণ রাখবো, যাতে যদি কোনো কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে আসে তার সাথে সাথে যেন আমরা আমাদের জনগণকে ইভাকুয়েট করে আশ্রয়কেন্দ্রে নিতে পারি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো সবগুলোকে প্রস্তুত করা হয়েছে। বুধবার দুপুরের মধ্যে উড়িষ্যার বালেশ্বর আর পশ্চিমবঙ্গের দীঘার মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 6 ঘন্টা ধরে ঘন্টায় 4 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস, গতি ক্রমেই বাড়ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সোমবার বিকেল থেকেই উপকূল এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে জানা গেছে। মঙ্গলবার রাতের মধ্যে ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াস দীঘা থেকে 610 কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস উড়িষ্যার পারাদীপ এবং বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের দীঘার কাছ দিয়ে অতিক্রম করতে পারে। এছাড়া আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে বাজেট প্রসঙ্গ। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বরাদ্দ হয়েছে 2,36,793 কোটি 9 লাখ টাকা। সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষি খাতে, আর দ্রুত উন্নয়ন প্রকল্প শেষ করতে অগ্রাধিকার বিবেচনায় 10টি মেগা প্রকল্পে বাড়ানো হয়েছে বরাদ্দ। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। নতুন বাজেটের প্রধান লক্ষ্য অর্থনীতিকে আবারও আগের ধারায় ফিরিয়ে আনা। তাই করোনাকালে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে 2021-22 অর্থ বছরের বাজেট বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা এ 3টি খাতকে গুরুত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং বিনিয়োগও বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের বাজেটে। নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা 1515টি। এর মধ্যে 10টি প্রকল্পকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 2021-22 অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার শীর্ষে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। এরপর প্রায় 6,162 কোটি টাকা বরাদ্দ পাওয়া মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। এডিপিতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া অবস্থানে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প। এছাড়া পদ্মা সেতু রেল সংযোগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এডিপিতে। সরকারের পলিসি এখানে যেটা হবে বা আমি রিকমেন্ড করব, এই সকল বড় প্রকল্প যেগুলা 70-80 ভাগের মতো 60 ভাগ পার হয়ে গেছে, এদেরকে যা অর্থ চাইবে দিয়ে তাদের শেষ করার সুযোগ দেওয়া, যাতে আর না পিছায়। ভর্তুকি ও প্রণোদনার তালিকায় বাজেটে এবার কৃষি খাতে সর্বোচ্চ 9,500 কোটি টাকা দেওয়া হচ্ছে ভর্তুকি।
ভর্তুকিতে দ্বিতীয় অবস্থানে আছে বিদ্যুৎ খাত। এ খাতে ভর্তুকি বরাদ্দ ৯,০০০ কোটি টাকা, আর এলএনজি আমদানিতে ভর্তুকি হিসেবে দেওয়া হয়েছে ৮,৫০০ কোটি টাকা। এই যে কস্টগুলো সমান না করা এবং উৎপাদনের সাথে বিতরণের যে ডিফারেন্সটা, এটার যে জায়গাটা তৈরি হয়েছে, সেখানেও কিন্তু সরকার আলটিমেটলি, আমি এখানে ভর্তুকি বলি না, ইনভেস্টমেন্ট করতেছে সরকার। এই ইনভেস্টমেন্টের কারণে কিন্তু একটা সহনীয় পর্যায়ে বিদ্যুতের দামটাকে রাখা। কিন্তু এটাও আবার সাথে সাথে আমাদের বিদ্যুৎ বিভাগকেও চিন্তা করতে হবে যে এখান থেকে তারা কত দ্রুত বেরোতে পারে। করোনাকালে বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানি খাতে আগামী বছর ভর্তুকি বাবদ সরকার বরাদ্দ দিচ্ছে ৭,৩৫০ কোটি টাকা। শিল্প খাতের প্রণোদনা প্যাকেজ ঋণের সুদ পরিশোধে ২,০০০ কোটি টাকা ভর্তুকি বাবদ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামো, এই কয়েকটি ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, বিনিয়োগ করতে হবে, বাড়াতে হবে, আপগ্রেড করতে হবে। আহমেদ রাবি, তানিম, এটিএন নিউজ, ঢাকা। আরো খবর, নির্বাচনে একের পর এক পরাজিত হয়ে বিএনপি নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি মহাসচিব বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। সম্প্রতি বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ বাক্যটিতে পরিবর্তন আনা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইসরায়েল ব্যতীত কথাটি। এ সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ফিলিস্তিনের পাশে থাকবে। বিকেলে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করে দলটি। ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। মুসলিম ভ্রাতৃত্ব মানবতার পক্ষের শক্তি হিসাবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হবার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ইতিমধ্যেই আমাদের দল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য যথাসাধ্য ঔষধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন বাড়ানোয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আসন খালি হওয়ায় ঢাকা 14, সিলেট 3, লক্ষ্মীপুর 2 এবং কুমিল্লা 5 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তবে এ নির্বাচনের তফসিল সম্পর্কে সিদ্ধান্ত হবে 2 জুনের ইসি বৈঠকে। সংবিধানের 123(4) যেহেতু সরকার লকডাউন 30 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে, মিড জুলাইতে যদি এই 4টি আসনে উপনির্বাচন করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে সময় আছে। এই জন্য মাননীয় কমিশনার বৃন্দ একমত হয়েছেন যে আমরা 2 তারিখে বসেই সিদ্ধান্ত নেব মিড জুলাইয়ের কোন তারিখে আমরা ইলেকশন করব। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিনে মুক্তির পর মির্জা ফখরুলের বক্তব্যে মনে হয়েছে তারা খুশি হননি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে অনলাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মানুষের জন্য একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান করেন। রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছে, এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয়নি, বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাক, তাহলে হয়তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। সেই জন্যই হয়তো তার মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুশি হতে পারেনি, আমার তাই মনে হয়েছে। দর্শক, এবারে নেব বায়েজিদ স্টিল বিরতি, ফিরে এসে আরো থাকছে। এক জেলার চুরির গাড়ি চলে অন্য জেলায়। 3 জেলায় বজ্রপাতে 8 জনের মৃত্যু।
লকডাউনে চলছে বাস, লঞ্চ, ট্রেন। ৫৫% মানুষের করোনা, চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন। এবার হোটেল বুকিং জটিলতায় সৌদি প্রবাসীরা। এবং ঘূর্ণিঝড় ইয়াসের গতি ভারতের দিকে, বাংলাদেশে ক্ষতির আশঙ্কা কম। নিউজ এট 8-এ আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। নিখোঁজ হওয়ার 8 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাফিজুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমান একজন মূকাভিনেতা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। হাফিজুরের ভাই হাবিবুর রহমান জানান, ঈদের পরদিন গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে মায়ের সাথে ফোনে কথাও বলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে কসবা থানায় জিডি করা হয়। এ জিডির মূলেই ঢাকা মেডিকেলের মর্গে তার মৃতদেহ শনাক্ত করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার কিছু বলতে না পারলেও শাহবাগ থানার পুলিশ বলছে, দায়ের কোপে আত্মহত্যা করেছেন এই যুবক। চুরি হয় এক জেলায়, সে গাড়ি চলে অন্য জেলায়। একই নম্বরে চলে একাধিক গাড়ি, তাই ধরা পড়ার সুযোগও কম। কিন্তু এবার এমন গাড়ি, সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল চুরির চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী এবং রাজধানীর বাইরে প্রায় চুরি হচ্ছে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, গাড়ি। যারা এগুলো চুরি করেন তারা প্রত্যেকেই প্রশিক্ষিত। এর পেছনে কাজ করে বড় একটি সিন্ডিকেট। বেশিরভাগ ক্ষেত্রেই চুরি যাওয়া এসব গাড়ি আর খুঁজে পাওয়া যায় না। মিরাজ শেখ সংসার চালাতে চাকরির পাশাপাশি রাইড শেয়ারিং করেন। করোনায় রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকলেও সংসারের খরচ তো আর বন্ধ হয়নি। তাই জীবিকার তাগিদে বাধ্য হয়েই অ্যাপ ব্যবহার না করেই ঈদের আগে যাত্রী পরিবহনে নামেন তিনি। তাকে ওষুধ খাইয়ে তার মোটর বাইকটি নিয়ে যায় চোর চক্র। এরপর 3 দিন অনেকটাই অচেতন ছিলেন মিরাজ। আমি গত 12 তারিখে একটা রাইড শেয়ারিং একটা হাফ ডাউন টিপ নিই বাবুবাজার, গুলিস্তান থেকে বাবুবাজার যাওয়ার পরে ওখানে আজান দেয়। আজানের জন্য আমাকে ইফতারি খাওয়ার জন্য অফার করে। তো আমি ইফতারি খাইতে চাই না, তো অনেক রিকোয়েস্ট করে জাস্ট আমাকে একটু পানি খাওয়াইছে। সে পানি খাওয়ার পরে আমি আসলে হৃদায়ত জ্ঞান হারাই ফেলি। হারানোর পরে আমার বাইকের চাবি নিয়ে যায়, চাবি নিয়ে আমার একটু ঘুরাই ফেরায়। তারপর কিছুক্ষণ পরে দেখে যে আমার বাইকটা নাই আর কি। এই চোর চক্রের মূল হোতা রফিক সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। রফিকের বিরুদ্ধেই রয়েছে 9টি মামলা। একটি মামলায় 3 বছরের সাজা হলেও পলাতক আসামি এই রফিক। তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গাড়ি, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরি করে এই চক্রের সদস্যরা। একজন রেকি করে কোন গাড়িটা আমি চুরি করব, একজন হচ্ছে চুরি করার কাজটা করে। এইটা চুরিটা আমি বলেছি যে কয়েকভাবে হইতে পারে। একটা তো ম্যানুয়াল চুরি হইতে পারে, একটা ছিনতাইও হইতে পারে, একটা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে তারপরে হইতে পারে। চুরিটা করা শেষ, অন্য একজন এই গাড়িটাকে নিয়ে চলে যায় যে জায়গায় তারা বিক্রি করবে, সেই জায়গাতে চলে যায়। প্রায় 7টা-8টা ধাপ অতিক্রম করতে হয় এবং এর একটা সিন্ডিকেট। চক্রের সদস্যরা চুরির পর কয়েকটি ধাপে চোরাই গাড়ি, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাগুলো মফস্বল শহরে বিক্রি করে দেয়। আর এক্ষেত্রে বিআরটিএর কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে ভুয়া কিন্তু যে নাম্বারের অস্তিত্ব রয়েছে তেমন নাম্বার প্লেট বানিয়ে গাড়িগুলো চালান বিভিন্ন ড্রাইভাররা। অর্থাৎ একই নাম্বারের একাধিক গাড়ি চলে, যা গাড়ির মূল মালিকও অনেক সময় জানেন না। বিআরটিএর থেকে ইনফরমেশন গুলো নেয় এই নাম্বারের এগেইনস্টে কোন সিএনজিটা চলে। আপনি যখন সার্চ দিবেন তখন দেখবেন যে সবকিছুই ঠিক আছে এবং কাগজটাও তারা বিআরটিএর কর্মকর্তা, বললাম যে কিছু জড়িত আছে, ওই বিআরটিএর কর্মকর্তা ওদের সাথে যোগ সহজে কাগজটা বের করে তারা ওই কাগজ দিয়েই চালায়। ডিবির অভিযানে 2টি প্রাইভেট কার, 8টি মোটরসাইকেল ও 4টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রী সেজে এসব গাড়ি চুরি করা হয়। তাই চালকদের এসব ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় মাদক ব্যবসায়ী স্বামীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এছাড়া সংঘবদ্ধ পিকআপ ভ্যান চুরি চক্রের মূল হোতাসহ 4 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। দুটি আলাদা ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত 13 মে আখাউড়ায় মাদক ব্যবসায়ী মাইনুল ইসলাম ওরফে কাজল তার স্ত্রী ডলি বেগমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ ডলি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় করা মামলায় সিলেটের জাফলং থেকে কাজলকে আটক করে সিআইডি পুলিশের আরেকটি দল নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের 4 জনকে আটক করেছে। এই চক্র নারায়ণগঞ্জে বিভিন্ন পিকআপ ভ্যান চুরি করে সেগুলো আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালিককে ফেরত দিত। গাড়ির যন্ত্রাংশ খুলেও বিক্রি করে দিত তারা। আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সিআইডি। বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন 4 জন। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর, রহনপুর, লালকোপড়া নামের 3 এলাকায় মৃত্যু হয় শিশু আলামিন, খুশি ও সাদিয়ার। তারা বাগানে আম ও লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর অনুপনগরে খেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক রবিউল ইসলাম। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় 2 শ্রমিক এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে 2 জন বজ্রপাতে মারা গেছেন। পাহাড়ে পানির সংকট পুরনো, সুপেয় পানির অভাব সবচেয়ে বেশি। এই গরমে খাগড়াছড়ির প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি গ্রামে পানির অভাব আরও তীব্র হয়েছে। দৈনন্দিন কাজের সমস্যা ও রোগবালাইয়ে কাতর মানুষ চাইছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত পোহালে পানির খোঁজে ছুটতে হচ্ছে পাহাড়বাসীদের। কোথাও মাইলের পর মাইল হেঁটে, কোথাও বা পাহাড়ের 100 ফুট গভীর তলদেশে। পানির সন্ধান যদিও বা মেলে, সেখানেও মানুষের ভিড়। পাহাড়ে পানির সংকট দীর্ঘদিনের। গত কয়েক বছরে এ সংকট আরও তীব্র হয়েছে। প্রচণ্ড গরমে বেড়েছে পানির জন্য হাহাকার। পানির প্রধান উৎস ছড়া ও খালগুলোতে অল্প স্বল্প পানি, তাও দূষিত। খরতাপে শুকিয়ে গেছে অনেক ঝিরি ঝর্ণা। টিউবওয়েলে যাও আছে তা হাতে গোনা। কোথাও আবার ডিপ টিউবওয়েলেও পানি উঠছে না। অনেক টিউবওয়েল গাড়াছে, টিউবওয়েল কোনো গাড়া যায় না। পানি আনতে গেলে অনেক কষ্ট লাগে, টিলা উঠতে হয়, ঝগড়াঝাটি করতে হয়। খাগড়াছড়ি দীঘিনালা সড়কের আশপাশের সীমানাপাড়া 4 মাইল সহ কয়েকটি গ্রামে খাবার পানির তীব্র সংকট। দীঘিনালার 9 মাইল এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে পানি বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। 300-400 ফুট যাওয়ার পরে আমরা পাই না। আশা করি ওখানে মনে হয় 700 থেকে 800 পর্যন্ত যেতে পারি, তাহলে ওখানে আমরা পানির লেয়ারটা পাবো। দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। তাদের দায়িত্বশীলকেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। পরিবেশবিদরা বলছেন, নির্বিচারে বন উজাড় হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। প্রকৃতিকে রক্ষা করা না গেলে সামনে আরো ভয়াবহ বিপর্যয়। উপর্যুপরে অবাধে বন জঙ্গল উজাড়ের ফলে এখানকার যে প্রাকৃতিকভাবে ছড়া, নালা, জিরি, ঝর্ণা, খাল যেগুলো ছিল সেগুলো ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে এবং প্রতি বছরেই এই ভরাটের মাত্রাটা বাড়ছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এখন থেকে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফি সহ যাবতীয় ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাবে। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে উপায়, নগদ, বিকাশ এবং ইউসিবিএল এর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় ইউসিবিএল হবে ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়কারী অর্থাৎ সেটেলমেন্ট ব্যাংক। অনুষ্ঠানে জানানো হয়, উপায়, নগদ এবং বিকাশের মাধ্যমে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে ইউসিবিএল এর ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, জনগণের দোরগোনায় সেবা পৌঁছে দেওয়াই ভূমি মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। এজন্য প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
গ্রীষ্মকালীন করলা চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা। বৃষ্টি কম হওয়ায় প্রত্যাশিত ফলন না পেলেও দামে পুষিয়ে যাচ্ছে তাদের। জেলায় এবার ৫,৩৭৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশে হয়েছে করলার চাষ। তবে এবার বৃষ্টি কম হওয়ায় করলা সহ সব ধরনের শাকসবজির উৎপাদন কিছুটা কম। চাষিরা জানিয়েছেন, করলা গাছে পাতা হলদে হয়ে যাওয়ার মতো ছোটখাটো রোগবালাইয়ের প্রকোপও কিছুটা রয়েছে। বাজারে চাহিদা এবং দাম ভালো থাকায় সব মিলিয়ে ভালোই লাভের আশা করছেন বগুড়ার করলা চাষিরা। দর্শক, আবারও নেব বায়েজিদ স্টিল বিরতি, ফিরে এসে আরও থাকছে। আটকের পর প্রথম প্রকাশ্যে এলেন অং সান সুচি এবং বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে কাল। নিউজ এট 8-এ আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। এবারে দেশের বাইরের খবর। মিয়ানমার প্রসঙ্গ। সেনা অভ্যুত্থানে আটকের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার আদালতে দেখা গেছে তাকে। একটি শুনানিতে অংশ নেন তিনি। এক আইনজীবীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আদালতের সূচিকে সুস্থ মনে হয়েছে। শুনানির আগে তিনি তার আইনজীবী দলের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেন। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সুচি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি টকি রেখে রাষ্ট্রের গোপনীয়তার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর প্রায় 4,000 মানুষকে আটক করা হয়েছে। জান্তা বিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, সৌদি আরবের সব মসজিদে শুধু আজান এবং ইকামাতে লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে এবং এর আওয়াজ 1/3 নামিয়ে আনতে হবে। আজানকে নামাজের জন্য প্রথম আহ্বান এবং ইকামাতকে দ্বিতীয় আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞপ্তিতে একটি হাদিসের উল্লেখ করে জানানো হয়েছে, কারো তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়। নিঃশব্দে ইবাদত করাই উত্তম। নতুন এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথামিন এবং সালেহ আল ফৌজানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। এবারে খেলার খবর। ক্লেমন স্পোর্টস নিউজে এখন জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রসঙ্গ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। অভিজ্ঞ আর তরুণদের পারফরমেন্সের মিশেলে প্রথম ওয়ানডে জিতে সিরিজে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই এক ম্যাচ বাকি রেখে সিরিজ নিজেদের করবে তামিম ইকবালের দল। লঙ্কানদের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের ফলাফল এবার বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে সিরিজ জয়ের। পাশাপাশি তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মেহেদী আর মুস্তাফিজের কার্যকরী পারফরমেন্স স্বাগতিক দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করছে জয়ের ব্যাপারে। অন্যদিকে শ্রীলঙ্কাও চাইবে সিরিজ বাঁচাতে। বাংলাদেশের বিপক্ষে জয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় বেশ পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা, যার প্রমাণ তারা প্রথম ওয়ানডেতে দেখিয়েছে। এদিকে চলতি সিরিজে নিজের লক্ষ্যের কথা জানান বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এবার সমালোচনার জবাব দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বললেন, যারা কখনোই ক্রিকেট খেলেননি তারাই প্রতিনিয়ত দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, আবার যারা অন্যের ভালো দেখতে পারেন না তারাও আছেন ওই দলে। শুভ দেবনাথের রিপোর্ট।
কোথায় কি বলছেন, আপনি একজন খেলোয়াড়কে মানসিকভাবে ব্রেকডাউন করে দিচ্ছেন কিনা, এগুলো তো একটা ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা মানুষের ক্যালকুলেশন করা উচিত। এটা ক্রিকেট বোর্ডের নৈতিক দায়িত্ব। একজন খেলোয়াড়কে সে ব্রেকডাউন করতে পারে না। 4-5 বছরে আমি তো কোনো কিছু দেখি না, যদি দেখতামই তাহলে অ্যাটলিস্ট এরকম প্লেয়ার থাকতো। নানা মন্তব্যে তখন উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেটার, বোর্ডের সমালোচনায় মুখর সবাই। এতদিন যেন সহ্য করেছেন মুখ বুজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে এখনো। প্রশ্নের তীর নির্বাচক প্যানেলের দিকে। অবশেষে এটিএন নিউজের কাছে মুখ খুললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সবারকে তো খুশি করা যায় না, সিলেকশন প্যানেলটা এমন একটা জায়গা। তারপর আমি আর সুমন অনেকদিন ধরে সিলেকশন প্যানেলে আছি, আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভালো একটা দল গঠন করতে, ভালো রেজাল্ট পেতেন। তো সেই সময় মনে করি যে অনেকগুলো সিরিজ আমাদের প্রাপ্য আছে, আমরা জিতেছি। 2016 সাল থেকে নির্বাচকদের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। তার সময় অবশ্য বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছে। মিনহাজুল আবেদিনের মতে কাজ করলে সমালোচনা হবেই। সমালোচনা মানুষ সমালোচনার জায়গায় করতে থাকে, এটা নিয়ে তো আর দুনিয়াটা বসে থাকে না। আপনার কাজ আপনি করে যাবেন, ইনশাল্লাহ যদি অনেস্টলি আর ডিসিপ্লিনে কাজ করে থাকেন ইনশাল্লাহ ফল আসবে। এদিকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান মনে করেন ক্রিকেটারদের সম্মানের দিকটা সবার আগে দেখতে হবে। ভালো হচ্ছে ক্রিটিসাইজটা বেশি হয়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার দায়িত্বটা কিভাবে পালন করছেন। তো সেদিক দিয়ে আমি অনেক সিরিয়াস এবং সবসময় ভালো করার চেষ্টা করি। অনেক সময় পারি না, বাট এটা নিয়ে আমি অত চিন্তিত না কে কি বলেছে বা কে কি করছে। ইম্পর্টেন্ট হচ্ছে যেভাবে হোক বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক। সেটা নানা ঘটনায় নির্বাচক এবং বোর্ডকর্তারা প্রশ্নবিদ্ধ হলেও সিরিজ চলাকালীন বোর্ড সভাপতি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। আচ্ছা, ওটা পরে যেহেতু এখন খেলা চলছে, আগে এটা দিয়ে নেই। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 8 শেষ করব, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরও একবার। লকডাউনে চলছে বাস, লঞ্চ, ট্রেন। 55% মানুষের করোনা, চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন। এবার হোটেল বুকিং জটিলতায় সৌদি প্রবাসীরা। ঘূর্ণিঝড় ইয়াসের গতি ভারতের দিকে, বাংলাদেশের ক্ষতির আশঙ্কা কম। এক জেলার চুরির গাড়ি চলে অন্য জেলায়। তিন জেলায় বজ্রপাতে 8 জনের মৃত্যু। আটকের পর প্রথম প্রকাশ্যে এলেন অং সান সুচি। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে কাল। দর্শক, এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।